আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন সম্পর্কে জানবো। এই উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্নের ব্যবহার কখন করা হয়? যখন আমরা অন্য কারো বক্তব্য, সম্পূর্ণ বক্তব্য সে যেমনটা বলছে তেমনটাই আমরা কোথাও লিখতে চাই, তাহলে তার বক্তব্যটুকু আমরা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখতে পারি। বা অন্য কোনো বই থেকে আমরা যদি কোনো অংশ তুলে ধরতে চাই আমাদের নিজেদের লেখায়, সেক্ষেত্রে সেই বই থেকে আমরা যে অংশটুকু নিচ্ছি সেটাও আমরা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখতে পারি। বা আমাদের নিজেদের লেখার ক্ষেত্রে যদি কোনো গ্রন্থের নাম আমরা উল্লেখ করি, সেক্ষেত্রে সেই গ্রন্থের নামটুকু আমরা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখতে পারি। এই উদ্ধৃতি চিহ্নের ঊর্ধ্বকমা দু ধরনের হয়, দুটি উল্টানো ঊর্ধ্বকমা এবং দুটি সোজা ঊর্ধ্বকমা, এবং একটি উল্টানো ঊর্ধ্বকমা ও একটি সোজা ঊর্ধ্বকমা। এবং এই ঊর্ধ্বকমার আকৃতিগত পার্থক্য রয়েছে। দেখুন, ঊর্ধ্বকমা যেখানে শুরু হচ্ছে সেটা অনেকটা 6 এর মতো। দেখুন, যেখান থেকে শুরু হচ্ছে সেটার আকৃতি হবে এমন, আর ঊর্ধ্বকমা যেখানে শেষ হচ্ছে সেটার আকৃতি কেমন হবে? এমন। একটি ঊর্ধ্বকমার ক্ষেত্রেও তাই, যেখান থেকে শুরু হচ্ছে সেটার আকৃতি এমন, আর যেখানে শেষ হচ্ছে সেটার আকৃতি এমন। এই আকৃতিটা অবশ্যই মনে রাখতে হবে। শুরুর ঊর্ধ্বকমা এমন এবং শেষের ঊর্ধ্বকমা এমন। তো চলুন কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। উদাহরণ দেখলে বিষয়টা আরো স্পষ্ট হবে। রবীন্দ্রনাথ বলেছেন, এক্ষেত্রে আরো একটা বিষয় মাথায় রাখবেন, যেখান থেকে উদ্ধৃতি চিহ্ন শুরু হচ্ছে বা ঊর্ধ্বকমা শুরু হচ্ছে তার আগে অবশ্যই একটা পাদচ্ছেদ থাকবে, অর্থাৎ একটা কমা থাকবে, এবং সেই কমার পর থেকে ঊর্ধ্বকমা শুরু হবে। রবীন্দ্রনাথ বলেছেন এখানে একটা পাদচ্ছেদ বা কমা রয়েছে, তারপর থেকে উদ্ধৃতি চিহ্ন শুরু হচ্ছে। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এটা সম্পূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, তাই এই অংশটুকুকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হয়েছে। তার পরের উদাহরণটা দেখুন। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। এখানে বাবুর উক্তিটুকু ঊর্ধ্বকমার মধ্যে রাখা হয়েছে। এখানে একটি ঊর্ধ্বকমা ব্যবহার করা হয়েছে এবং এখানে দুটি ঊর্ধ্বকমা ব্যবহার করা হয়েছে। তো আমার মতে আপনারা যদি কারো বক্তব্য হুবহু তুলে ধরতে চান, সেক্ষেত্রে দুটি ঊর্ধ্বকমার মধ্যেই রাখবেন। আর এই অংশটাতে যেহেতু বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে, এখানে বাবুর বক্তব্য তুলে ধরা হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে একটি ঊর্ধ্বকমার মধ্যে রাখা হয়েছে। যদিও দুটি ঊর্ধ্বকমার মধ্যে রাখলে ভুল হতো না। উদ্ধৃতি চিহ্নের ক্ষেত্রে একটি ঊর্ধ্বকমা বা দুটি ঊর্ধ্বকমা এভাবে ব্যবহার করা যেতে পারে। এবারে চলে আসছি পরের উদাহরণে। এখানে লেখা রয়েছে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল সামাজিক উপন্যাস। তো এই কৃষ্ণকান্তের উইল এটা একটা গ্রন্থের নাম, তাই এটাকে একটা উল্টানো এবং একটা সোজা কমার মধ্যে রাখা হয়েছে। যখন কোনো গ্রন্থের নাম ব্যবহার করা হবে লেখার মধ্যে, তখন দুটো ঊর্ধ্বকমা না দিলেও চলে, একটা দিলেই চলে। চলে আসছি পরের উদাহরণে। এখানে একটু বুঝে নিতে হবে, কারণ উদ্ধৃতি যদি আমরা হুবহু তুলে ধরি সেটা তো আমরা দুটো ঊর্ধ্বকমার মধ্যে অবশ্যই রাখবো, কিন্তু যদি সেই উদ্ধৃতির মধ্যে আবার অন্য কোনো উদ্ধৃতিও দিতে হয়, সেক্ষেত্রে আমরা একটা ঊর্ধ্বকমার মধ্যে রাখবো। উদাহরণটা দেখে নিন। মিশ্র বলিলেন, এখানে একটা পাদচ্ছেদ রয়েছে এবং এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ মিশ্রর বক্তব্য, তাই মিশ্রর বক্তব্যটা সম্পূর্ণ ঊর্ধ্বকমার মধ্যে রাখা হচ্ছে, দুটো ঊর্ধ্বকমার মধ্যে রাখা হচ্ছে। চারিজনের সঙ্গে আমি একত্র আসিতেছিলাম, তাহাদের চিনি না, পথের আলাপ, তাহারা বলে আমরা বণিক। তো এই আমরা বণিক এটা কিন্তু তাদের বক্তব্য, তাই একটা উদ্ধৃতির মধ্যে আরো অন্য লোকের উদ্ধৃতি তুলে ধরার ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা দুটো ঊর্ধ্বকমার ব্যবহার করব না, সেখানে আমরা একটা সোজা এবং উল্টানো ঊর্ধ্বকমার ব্যবহার করছি। এইখানে আসিয়া তাহারা মারিয়া ধরিয়া আমার যাহা কিছু ছিল কাড়িয়া লইয়া গিয়াছে, এবং শেষে এই যে ঊর্ধ্বকমার শেষ অংশটুকু আমরা এখানে লিখলাম। তো এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ একজনের বক্তব্য বা একজনের উদ্ধৃতি, তাই এখানে আমরা উদ্ধৃতি চিহ্নের মধ্যে সম্পূর্ণটা রেখেছি। কিন্তু এই অংশটুকু আবার উদ্ধৃতির মধ্যে অন্যদের উদ্ধৃতি, তাই এটাকে আমরা একটি ঊর্ধ্বকমার মধ্যে রেখেছি। তাই যখন কোনো উদ্ধৃতির মধ্যে অন্য কারোর উদ্ধৃতি থাকবে, তখন সেই অন্য কারোর উদ্ধৃতিটা একটি ঊর্ধ্বকমার মধ্যে রাখতে হবে। উদ্ধৃতি চিহ্ন আমরা কখন কোথায় ব্যবহার করতে পারি? যখন কারো বক্তব্য আমরা হুবহু তুলে ধরবো, সেক্ষেত্রে আমরা দুটো উল্টানো এবং দুটো সোজা ঊর্ধ্বকমার মধ্যে রাখবো তাদের বক্তব্য। যদি কোনো বইয়ের অংশ সম্পূর্ণ তুলে ধরে, ক্ষেত্রেও আমরা দুটো উল্টানো এবং দুটো সোজা ঊর্ধ্বকমার মধ্যে রাখবো সেই বক্তব্য। এবং যদি আমরা কোনো বইয়ের নাম বা গ্রন্থের নাম ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একটা উল্টানো এবং একটা সোজা ঊর্ধ্বকমার মধ্যে রাখবো সেই গ্রন্থের নাম।
আর যখন কোনো বড় উদ্ধৃতির মধ্যে অন্য কারো উদ্ধৃতি তুলে ধরা হবে তখন সেই বড় উদ্ধৃতিটা দুটো উল্টানো এবং দুটো সোজা ঊর্ধ্বকমার মধ্যে থাকবে, কিন্তু সেই বড় উদ্ধৃতির মাঝে যখন অন্য কারোর উদ্ধৃতি থাকবে সেটা কিন্তু একটা উল্টানো এবং একটা সোজা ঊর্ধ্বকমার মধ্যে থাকবে। আশা করছি এবার থেকে উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্নের ব্যবহার নিয়ে আপনাদের আর সমস্যায় পড়তে হবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন।